জানা যায় যে এই নামটা বড্ড চেনা। সে বুঝতে পারছে না নিশম এই নাম কিভাবে জানে। সে অবাক চোখে পেছনে ফিরে তাকায়। সে নিশমের দিকে অবাক চোখে তাকায়। হঠাৎ তার মুখ দিয়ে বের হয়ে যায় ম্যান্ডাক। যাওয়ার আগে শুনে যাবে না আমার মনে তোমার জন্য কি ছিল? মায়াবতী, নিশ্চয়ই অবাক হচ্ছ যে আমি এই নাম কিভাবে জানি, তাই না? কারণ আমি যে তোমার ম্যান্ডাক। মানে? তুমি যা বুঝছো তাই। আমি তোমার ম্যান্ডাক। বাট ও তো মারা গেছে, তাই তো? না, সে মারা যায়নি। তার অস্তিত্ব আমি শুধু তোমার থেকে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। তার জন্য তাকে তোমার কাছে তাকে মৃত ঘোষণা করি। আমি শুধু তার অস্তিত্ব আমি মাটি চাপা দিতে চেয়েছিলাম। তা না হলে যে তুমি তাকে ভুলতে না। আমি বিশ্বাস করি না। আর কিভাবে কি? তুমি আমার মেন্ডাক না। তুমি কিছুতেই আমার মেন্ডাক হতে পারো না। শুনবে না আমার কাহিনী? শুনবে না তার রূপবতীর ম্যান্ডাক হয়ে ওঠার কাহিনী? তাহলে আমাদের যেতে হবে 1 বছর আগে। সেই দিন ঝুমঝুম বৃষ্টি পড়ছিল। সেই দিন আমি খবর পাই যে একজন সন্ত্রাসী কিছু ইললিগ্যাল কাজ করছে, যার ফল অনেক খারাপ হতে চলেছে। আর কাজটা অনেক সিক্রেট থাকায় আমি সেই দিন একাই যাই। আমি ছদ্মবেশে যাই। সেখানে গিয়ে প্রায় সব ইনফরমেশন জোগাড় করেই ফেলেছিলাম। ঠিক তখন ধরা পড়ে যায়। তখন তাদের সাথে এক প্রকার যুদ্ধ শুরু হয়ে যায়। কিন্তু হঠাৎ আমার হাতে গুলি লাগে, যার জন্য আমাকে সেখান থেকে পালাতে হয়। আমি পালিয়ে একটা পার্কে লুকিয়ে পড়ি। তারা সরে যেতে আমি বের হতে নেই, কিন্তু অতিরিক্ত রক্ত পড়ায় আমি দুর্বল হয়ে পড়ি। সেখানেই বসে ব্যথায় গংলাতে থাকি। ঠিক তখনই একটা মেয়ে আসে আমার কাছে। আমাকে এইভাবে দেখে হাইপার হয়ে যায়। তারপর আমায় জিজ্ঞেস করে আমার এই অবস্থা কিভাবে হয়। আমি তখন আমার পরিচয় গোপন করি আর তোকে বলি আমি একজন বডিগার্ড। নিজের স্যারকে বাঁচাতে গিয়ে গুলি খেয়েছি। তখন সে আমাকে ঠিক করার জন্য ব্যস্ত হয়ে ওঠে। সে আমাকে ধরে হাসপাতালে নিতে চাইলে আমি তাকে বাধা দিই, কেননা আমি জানি তারা বিভিন্ন জায়গায় আমায় খুঁজছে। কিন্তু সেও বাড়াবাড়ি করতে থাকে। আমি তাও মানা করে দিই। তখন সে আমায় পার্কের ওয়াশরুমে নিয়ে দিয়ে হাত ক্লিন করে। নিজের ব্যাগ থেকে কিছু জিনিস বের করে বোঝাই যাচ্ছিল সে মেডিকেল স্টুডেন্ট। সে আমার ড্রেসিং করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন আমি তাকে খেয়াল করি। একটা মায়াবী মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে। চোখগুলো বড় বড়, দেখতে ফর্সা। তার মুখে যেন এক আলাদা মায়াই আছে, সবচেয়ে বেশি তার চোখে। যেন সেই মায়াতে আমি চিরকাল ডুবে থাকতে পারবো। সে আমার হাতের ভেতর থেকে গলি বের করতেই আমি চিৎকার দিতে নেই। তখন সে আমার মুখ চেপে ধরে। আমি অপলকভাবে তাকিয়ে তাকে দেখছিলাম। সে আমাকে চুপ থাকতে বলে ড্রেসিংয়ে মন দিল। সে আমার হাত পরিষ্কার করে ড্রেসিংয়ের জন্য ব্যান্ডেজ খুঁজছিল, কিন্তু তার কাছে ছিল না বলে সে তার ওড়না ছিঁড়ে আমার হাতে বেঁধে দেয় আর কিছু ওষুধের নাম লিখে দিয়ে কিছু বলতে না দিয়ে চলে যায়। আর আমি তার যাওয়ার দিকে তাকিয়ে থাকি। তারপর আমিও চলে যেতে নিলে নিচে তাকিয়ে দেখি একটা আইডি কার্ড। আমি উঠিয়ে দেখি সেই মেয়েটির ছবি আর নাম পড়ে জানতে পারি তার নাম তান্নাজ ইসলাম। হ্যাঁ, সে তুমিই ছিলে। সেদিন আমি বাসে এসে খালি তোমার কথাই ভেবেছি। বারবার তোমার ছেঁড়া ওড়নার দিকে আমার চোখ যাচ্ছিল। চোখ বন্ধ করলেই তোমার সেই মায়াবী মুখ আমার সামনে চলে আসছিল। আমার সাথে কি হচ্ছিল আমি নিজেও জানি না। যে নিশম মেয়েদের দিকে চোখ তুলেও তাকায় না, মেয়েদের নাম শুনলেই 100 হাত দূরে চলে যায়, যার নাকি মেয়েদের প্রতি কোনো ইন্টারেস্টই নেই, সে একটা মেয়ের কথা ভাবছে। বিশ্বাস করা যায়? সেই রাত আমি নির্ঘুম কাটাই। পরের দিন আমি সেই ছদ্মবেশে রওনা হই তোমার কলেজের দিকে। তোমার আইডিতে সব ইনফরমেশন থাকায় আমায় এত কষ্ট করতে হয়নি। তোমার কলেজের সামনে গিয়ে তোমায় খুঁজতে থাকি আর পেয়েও যাই। দেখি তুমি একটা ছেলের সাথে কথা বলছো। বিশ্বাস করো, যে চিটটা উঠেছিল মন চাচ্ছিল গিয়ে তোমায় একটা চর মারি। তোমাকে গিয়ে বলি আমি বাদে যাতে অন্য কোনো ছেলের সাথে তুমি কথা না বলো। তোমার উপর শুধু আমার অধিকার। তুমি শুধু আমার সাথে কথা বলবে।
কিন্তু পরক্ষণে খেয়াল হয় আমি এইসব কি ভাবছি। তারপর নিজেকে শান্ত করে তোমায় ডাক দিই। তুমি আমায় দেখে কিছুটা অবাক হয়েছিলে, হয়তো আশা করনি আবার দেখা হবে। পরে যখন তোমাকে তোমার আইডি কার্ডটা দিই, কি না খুশি তুমি হয়েছিলে। পরশু নাকি তোমার এক্সাম ছিল, আর এইটা ছাড়া তুমি এক্সাম দিতে পারতে না। কতবারই না থ্যাঙ্কস বলেছিলে, কিন্তু তোমার কথায় আমার কোনো মনোযোগ ছিল না। আমার ধ্যান তো তখন তোমার সেই মিষ্টি হাসিটার মধ্যে আবদ্ধ হয়ে গিয়েছিল। তোমার সেই মিষ্টি হাসি আমার মনে এক আলাদা ঝড় সৃষ্টি করছিল। সেই দিনের মতো তুমি আমায় থ্যাঙ্কস বলে চলে যাও, কিন্তু আমি যে তোমায় কিছুতেই ভুলতে পারছিলাম না। বারবার তোমার সেই মায়াবী মুখ, তোমার সেই হাসি বরাবরই আমার চোখের সামনে ভাসছিল। তাই তোমার নাম রাখি মায়াবতী। তোমাকে তোমার আইডি দেওয়ার আগে তোমার নাম্বার আমি নিয়ে নেই। সেই দিন রাতেই আমি ফোন দিয়েছিলাম তোমায়। ফোন রিসিভ করার পর আমি তোমায় প্রথমে মায়াবতী বলে ডেকেছিলাম। তাতে কি নাই রাগ করেছিলে তুমি? অথচ যখন বলি আমি কে, তুমি আমায় সরি বলেছিলে। তোমায় আমি আমার রিয়েল নেম বলিনি, আমার নাম ঋত্য বলেছিলাম। সেই থেকে আমাদের কথা শুরু হয়। তোমার সাথে কথা বলেই বুঝেছিলাম তুমি অত্যন্ত সহজ সরল মেয়ে আর অনেক নরম মনের মানুষ। তোমার প্রত্যেকটা জিনিস আমার কাছে মন করার মতো ছিল। দিন যত যেতে থাকে আমি দুর্বল হতে থাকি তোমার প্রতি। আমি সবসময় তোমাকে মায়াবতী বলেই ডাকতাম, আর তুমি মজা করে ম্যানটাক ডাকতা। আস্তে আস্তে আমি তোমায় ভালোবেসে ফেলি, নিজের চেয়েও বেশি। আর তুমিও যে আমায় ভালোবাসতে শুরু করছো তা আমি হারে হারে বুঝতে পারি। আমাদের মধ্যে এক অন্যরকম সম্পর্ক তৈরি হয়, যেখানে আমরা দুইজন দুইজনকে ছাড়া অচল হয়ে পড়েছিলাম। কিন্তু বিপত্তি ঘটল তখন, যখন আমি তোমাকে হাবিব চৌধুরীর সাথে একটা পার্টিতে দেখি। পরে খোঁজ নিয়ে দেখি তুমি আমার সবচেয়ে বড় শত্রুর মেয়ে। বিশ্বাস করতে পারছিলাম না যে আমি যার থেকে এত বছর ধরে প্রতিশোধ নিতে মরিয়া হয়ে উঠেছি, আমি তার মেয়েকেই ভালোবেসে ফেলেছি। যাকে আমার ঘৃণা করার কথা, সেখানে কিভাবে আমি তোমাকে ভালোবেসে ফেলি পারছিলাম না এইসব মানতে। তাই ডিসাইড করে তোমার থেকে দূরে চলে যাব, কিন্তু পারছিলাম না। তাই কিছুদিন যোগাযোগ অফ রাখি। আর তুমি এই দিকে আমার কথা বলার জন্য পাগল হয়ে গিয়েছিলে। তাই আমি বাধ্য হয়ে তোমার কাছে এই নিউজ পাঠাই যে আমি মারা গিয়েছি। তুমি প্রথমে মানতে না চাইলে একসময় বিশ্বাস করে নাও, কিন্তু আমি যে তোমায় ভুলতে পারিনি। যখন শুনি তোমার বিয়ে ঠিক হয়ে গিয়েছে, তখন নিজেকে ঠিক রাখতে পারিনি। আমি পারছিলাম না মানতে তুমি অন্য কারো হবে। অনেক চেষ্টা করি ফোলার, কিন্তু পারি না। শেষ পর্যন্ত আর না পেরে তোমায় উঠিয়ে নিয়ে আসি। তুমি যেহেতু আমার ছদ্মবেশ দেখেছিলে, তাই আমাকে চিনতে পারোনি। আমি ইচ্ছে করেই তোমার সাথে তুই করে কথা বলতাম, যাতে তুমি বুঝতে না পারো আমি তোমার ম্যানটাক। তোমায় আপন করার জন্য আনলেও তোমাকে মানতে পারছিলাম না। এক ক্ষোভ সৃষ্টি হয়েছিল তোমার প্রতি, তার উপর প্রতিশোধের নেশা। সব মিলিয়ে আমার এক জিদ উঠে বসেছিল তোমায় কষ্ট দেওয়ার। কিন্তু বিশ্বাস করো, তোমায় যতবারই কষ্ট দিতাম, নিজে তার চেয়েও বেশি কষ্ট পেতাম। তোমার কান্না দেখলে মনে হতো কেউ আমার বুকে বারবার ছুরি দিয়ে আঘাত করছে। না পারছিলাম তোমায় আপন করে দিতে, না পারছিলাম তোমায় দূরে সরিয়ে দিতে। এক দোটানায় পড়ে গিয়েছিলাম। অবশেষে আমি ডিসাইড করি, আমার প্রতিশোধ নেওয়া হলে তোমায় আমি মুক্ত করে দিব সব কষ্ট থেকে, আপন করে নিব তোমায়। তুমি আর আমি মিলে নতুন ঘর সাজাবো, যেখানে থাকবে না কোনো ঘৃণা, না থাকবে কোনো প্রতিশোধ, আর না থাকবে কোনো অবহেলা। কিন্তু সেই দিন কেউ একজন আমার কাছে তোমার কিছু ছবি কুরিয়ার করে, যেখানে তুমি অন্য এক ছেলের কাঁধে মাথা রেখে বসে আছো, তার চুল ঠিক করে দিচ্ছ, আরও অনেক। এইসব দেখে মাথা গরম হয়ে যায় আমার। অনেক কষ্ট হচ্ছিল এইসব দেখে, আর আগে আমার মাথা ফেটে যাচ্ছিল। তাই সেদিন আমি লিজাকে বাসায় আনি, যাতে তা দেখে তুমি কষ্ট পাও আর বোঝো অন্যের সাথে বেইমানি করলে কেমন লাগে।
কিন্তু সেই দিন তোমার প্রত্যেকটা কথা তীরের মতো ছুপেছিল আমার মনে। রুমে গিয়ে আমি শুধু তোমার কথাগুলো ভাবি। পরে কিচেনও সেবে খোঁজ নেই যে কে আমায় এমন ছবি পাঠিয়েছিল। অতঃপর জানতে পারি রিয়াজ চৌধুরী আমায় এইসব ছবিগুলো পাঠায়। আর ছবিতে থাকা ছেলে তোমার কাজিন, সে তোমাকে আমার থেকে দূর করার জন্য এইসব করে। তখন নিজের উপর অনেক জিদ উঠেছিল, তাই আমি তখনই ডিসাইড করি তাদের আজই শাস্তি দিব আমি, আর তোমায় আপন করে দিব। কিন্তু আজ আমি যে এত বড় সত্যি জেনে যাব তা বুঝিনি, যে ছোটবেলা থেকেই কষ্ট পেয়ে এসেছি, যে নাকি আমার মতো এতিম, আমার থেকেও বেশি কষ্ট সহ্য করেছে সে। তাকে নাকি আমি এত কষ্ট দিলাম, জানি এর কোনো ক্ষমা নেই। নিজের অজান্তে অনেক বড় ভুল করে ফেলেছি আমি। কষ্ট দিয়েছি নিজের ভালোবাসাকে, ক্ষত বিক্ষত করেছি তাকে, তাকে তিলে তিলে শেষ করতে চেয়েছি আমি। আমার কোনো মাফ নেই, কোনো মাফ নেই। এইবারে নিশম মাটিতে বসে পড়ে, তার চোখ দিয়ে অজস্র নোনা জল গড়িয়ে পড়তে থাকে। তানাজ এতক্ষণ নির্বাকের মতো নিশমের দিকে তাকিয়েছিল। সে বিশ্বাস করতে পারছে না তার সামনে থাকা ব্যক্তিটি তার ম্যান্ডাক, তার হৃদ্য, যাকে সে মনে প্রাণে ভালোবেসেছে, যার জন্য সব করতে রাজি ছিল। কিন্তু নিশম কি আদৌ তাকে ভালোবেসেছিল? যদি ভালোই বাসত তাহলে হয়তো তাকে এত কষ্ট দিতে পারত না। এই প্রতিশোধের ধমকা হাওয়ায় যেন তাদের আছড়ে দুই মেরুতে ফেলে দিয়েছে। আচ্ছা, নিশমের ভালোবাসা কি এতই ঠুকনো ছিল যে সামান্য প্রতিশোধের আগুনে তা পড়ে যাবে? সেই প্রতিশোধের আগুনে যে শুধু তাদের ভালোবাসে না, তাদের অনুভূতিগুলো শেষ করে দিয়েছে। তাদের মধ্যে যে এই প্রতিশোধ এক দেয়াল তৈরি করে দিয়েছে, যাকে চেয়েও তারা দুজন পেরোতে পারবে না। আদৌ কি পারবে তা জানে না। তানাজ এইসব ভাবতে ভাবতে সে নিশমের কথায় বাস্তবে ফিরে। বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।